আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা পিএইচডি করছেন অথবা মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামে আছেন, তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। পিএইচডি হোক আর মাস্টার বা রিসার্চ যেকোনো প্রোগ্রামই হোক, শুরুটা হয় খুবই চ্যালেঞ্জিং। তারপরেও আপনি যদি যথাযথভাবে পেপারগুলো পান, ঠিকমতো পেপারগুলো পড়তে পারেন, সামারাইজ করতে পারেন, রিসার্চ প্রবলেম যদি সঠিকভাবে আইডেন্টিফাইড হয়, তারপরে আপনি সুপারভাইজারের গাইডেন্স নিয়ে, সিনিয়রদের সহযোগিতা নিয়ে, অন্যান্য প্রফেসরদের সহযোগিতা নিয়ে আপনি যখন প্রপোজাল ডিফেন্সের জন্য ড্রাফটটি তৈরি করে ফেলতে পারেন, সেটি একটা আনন্দ বিষয় হয়। চ্যাপ্টার 1, 2, 3 রেডি হয়ে গিয়েছে। আপনার সুপারভাইজারকে কনভিন্স করেছেন, আপনি সেটা সাবমিট করে দিয়েছেন। এখন ড্রাফট সাবমিট করার পরে কিন্তু আরেকটা চ্যালেঞ্জিং জিনিস থেকেই যায়। সেটি হলো আপনাকে একটা প্যানেলের সামনে আপনার প্রপোজালকে প্রেজেন্ট করতে হবে এবং আপনাকে সেখানে সাকসেসফুল হয়ে বেরিয়ে আসতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার রিসার্চটা প্রয়োজন আছে এবং আপনার রিসার্চ থেকে আপনি নতুন কিছু সমাজের জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য আপনি দিতে চান। সেটি কিন্তু সহজ বিষয় নয়। প্রতিদিন শত, শত রিসার্চ হচ্ছে এবং আপনি যে রিসার্চ করছেন সেখানে নতুন কিছু আপনাকে দেখাতে হবে। তাহলে আপনি এখন কিভাবে প্রেজেন্টেশন স্লাইড আকর্ষণীয়ভাবে করতে পারেন? যেটি আপিলিং হবে এবং প্যানেলকে আপনি কনভিন্স করে আপনি সেই আ প্রপোজাল ডিফেন্স এর যে সেশনটি, সেখান থেকে আপনি সাকসেসফুলি বেরিয়ে আসবেন। সেজন্য ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ স্লাইড তৈরি করার প্রয়োজন আছে। আমরা নরমালি যেটা দেখতে পারি, ছাত্ররা গতানুগতিক স্লাইড তৈরি করে। চ্যাপ্টার 1 সামারাইজ করে, চ্যাপ্টার 2 সামারাইজ করে, চ্যাপ্টার 3 সামারাইজ করে স্লাইড তৈরি করে। আমার কাছে অনেক স্টুডেন্ট এসছে ৩০-৪০ পৃষ্ঠার স্লাইড নিয়ে। আমরা বলি, "প্রফ প্লিজ হ্যাভ এ লুক ইনটু মাই স্লাইড।" আপনি ৩০ মিনিট সময় প্রেজেন্টেশনে, অনেক ইউনিভার্সিটি ২০ মিনিট সময় দেয় বা ২৫ মিনিট সময় দেয়। এই সময়ের ভিতরে তো ৪০ টি স্লাইড আপনার পক্ষে প্রেজেন্ট করা সম্ভব নয়। তো আমি যখন স্টুডেন্টকে বলতাম যে এই অংশটি ড্রপ করে দিতে হবে, এই অংশটি ড্রপ করে দিতে হবে। স্টুডেন্ট আগেই করতো যে, "প্রফ এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি কিভাবে ড্রপ করি?" তো আমি সবসময় স্টুডেন্টদের বলার চেষ্টা করেছি যে, "তুমি যে ড্রাফটটি জমা দিয়েছো, এই ড্রাফটটি কি প্যানেল মেম্বাররা পেয়েছে কিনা?" অবশ্যই পেয়েছে। তারা পড়েছে কিনা? অবশ্যই পড়েছে। তারা প্রত্যেকটি লাইন বাই লাইন পড়েছে। সেখান থেকে তারা কমেন্ট তোমার জন্য তৈরি করে নিয়ে এসছে। কাজেই তোমাকে সবটুকু কেন প্রেজেন্ট করতে হবে? কাজেই আমাদেরকে স্টুডেন্ট হিসেবে জানতে হবে কোন অংশটুকু আমরা হাইলাইট করব আর কোন অংশটুকু আমরা হাইলাইট করার প্রয়োজন নাই। আমরা রিডারের কাছে ছেড়ে দিব যে তাদের পড়া থেকে যারা সেটি মনে রাখবেন। তো আজকে আমি আপনাদের সামনে ২ টি আ আ স্যাম্পল প্রেজেন্টেশন স্লাইড আমি শেয়ার করব। যেগুলো আমি আশা করি আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা কিভাবে ইনোভেটিভ, ক্রিয়েটিভ, অ্যাট্রাকটিভ স্লাইড তৈরি করে প্রপোজাল ডিফেন্স এ যেতে পারেন এবং সাকসেসফুল হয়ে বেরিয়ে আসতে পারেন। তো আমি নাম দিয়েছি এই স্লাইডটার গাইডলাইনস ফর প্রেজেন্টেশন স্লাইডস ফর প্রপোজাল ডিফেন্স। এবং আপনাদেরকে খুব সহজে সংক্ষেপে আমি কয়েকটা স্লাইড দেখিয়ে দেব। A particular student, CSER, কর্পোরেট সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি রিপোর্টিং উপর স্টাডি করেছে। ও টাইটেল যদি দেখেন যে এখানে ছাত্রটি কিন্তু মূল হাইলাইটটা ছিল মডারেটিং ইফেক্ট অফ ইন্ডাস্ট্রি সেক্টর এবং কান্ট্রি অফ অরিজিন। সে ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরকে দেখতে চেয়েছি সিএসইআর এর ক্ষেত্রে এবং তার সঙ্গে সে মডারেটিং কিছু ভেরিয়েবল দেখতে চেয়েছে। আউটলাইন যদি আমরা দেখি দেখবেন যে এখানে কিন্তু স্টুডেন্ট পার্টিকুলার স্টুডেন্টের লিটারেচার রিভিউ এর আলাদা কোনো সেকশনই নাই। অথচ আপনি যে ড্রাফটটি জমা দিয়েছেন এটা হয়তো ১০০ পৃষ্ঠা বা ১৫০ পৃষ্ঠা লম্বা একটা ড্রাফট। যার অর্ধেক অংশ লিটারেচার রিভিউ। কিন্তু এই স্টুডেন্ট লিটারেচার রিভিউ কোনো সেকশনই রাখেনি। কেন রাখেনি সেটি আপনারা পরে দেখবেন। এবং স্টুডেন্ট কিন্তু সবার শেষে দিয়েছে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি। আমার সবার শেষে যে স্লাইডটাতে সে প্রমাণ করতে চেয়েছে যে লিটারেচার গ্যাপ থেকে রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করে কোথায় সে কন্ট্রিবিউট করছে। নিউ নলেজ কন্ট্রিবিউশন, নিউ মেথোডলজিক্যাল কন্ট্রিবিউশন অথবা কনটেক্সচুয়াল কন্ট্রিবিউশন, যেটা ম্যানেজারাল কন্ট্রিবিউশন অথবা প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশন হিসেবে আমরা দেখতে চাই, সে সেটি প্রমাণ করার চেষ্টা করেছে সবার শেষে যে। ইন্ট্রোডাকশনে সে দেখবেন যে প্রথমে ২ টা যদি প্যারাগ্রাফ আপনারা দেখেন দেখবেন সে ২ টি সাইটেশন দিয়েছে এবং শেষে তার নিজের একটা ইনফারেন্স দিয়ে সিম্পল একটা ইন্ট্রোডাকশন যে দেওয়ার চেষ্টা করেছে। তার টপিকটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে। আর ব্যাকগ্রাউন্ডে এসে সে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সিএসইআর এর উপরে যে ইস্যু গুলো আছে, এটা হচ্ছে একটা বার্নিং ইস্যু
এটার উপরে যে রিসার্চ হওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু গ্লোবাল এবং লোকাল ইস্যুগুলোকে একসঙ্গে করে নিয়ে এসে সেটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করেছে যে এই স্টাডির জন্য একটি স্টোরি লাইন আছে, সেখান থেকেই সে তার স্টাডিটাকে শুরু করেছে। রিসার্চ কোয়েশ্চেন যদি আপনারা দেখেন, খুব সিম্পল রিসার্চ কোয়েশ্চেন। স্টুডেন্ট কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর গুলোকে একটা রিসার্চ কোয়েশ্চেনই রেখে দিয়েছে এবং মডারেটিং দুইটি কোয়েশ্চেনকে হাইলাইট করেছে, যেহেতু এই দুইটি হলো তার মূলত কন্ট্রিবিউশন স্টাডি থেকে। রিসার্চ অবজেক্টিভ অ্যার্গুয়ে করা হয়েছে, সবসময় মনে রাখবেন যে রিসার্চ কোয়েশ্চেন এবং রিসার্চ অবজেক্টিভ এই দুইটার ভিতরে যেন সমন্বয় থাকে। সমন্বয়হীনতা যদি থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। রিসার্চ প্রবলেমের ক্ষেত্রে স্টুডেন্ট একটা ইন্টিগ্রেশন দেখাতে চেষ্টা করেছে। সে দাবি করেছে যে স্টাডিগুলো প্রিভিয়াসলি হয়েছে এগুলো কেউ করেছে ইনস্টিটিউশনাল ফ্যাক্টর বা মাক্রো ফ্যাক্টরের উপরে, কেউ করেছে মেসো বা অর্গানাইজেশন ফ্যাক্টরের উপরে, আর অনেকে করেছে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর অথবা আমরা যেগুলো বলি মাইক্রো ফ্যাক্টরের উপরে। স্টুডেন্ট বলেছে যে পার্টিকুলার একটা স্টাডি দরকার যেখানে তিনটা ফ্যাক্টরকে ইন্টিগ্রেট করে একটা ফ্রেমওয়ার্ক করে স্টাডি করা দরকার। আমি সেটি সে ইন্টিগ্রেশন হিসেবে দেখানোর চেষ্টা করেছে, যেটি একটা রিসার্চ প্রবলেম, কারণ তিনটি ফ্যাক্টরকে একসঙ্গে যুগিয়ে ইন্টিগ্রেট করে কোনো স্টাডি হয়নি। এবং তারপরে সে একটি ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্কও দেখানোর চেষ্টা করেছে রিসার্চ প্রবলেমে, যে সিএসিআর রিপোর্টিং এর ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা প্রয়োজন আছে, যেটা হয়নি। রিসার্চ প্রবলেম সে কন্টিনিউ করেছে এমপিরিক্যাল অ্যাপ্রোচে। সে মডারেটিং ইফেক্টে আমরা যেহেতু বলেছি যে স্টাডি মূলত মূল কন্ট্রিবিউশন, সেটিকে সে দাঁড়া করানোর জন্য, আর্গুমেন্টটাকে স্ট্রং করার জন্য আপনারা দেখছেন যে অনেকগুলো সাইটেশন নিয়ে এসে সেটাকে দাঁড়া করানোর চেষ্টা করেছে। মডারেটিং ইফেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটা আরেকটি কন্ট্রিবিউশন। এখানেও কিন্তু আপনারা দেখবেন যে সাইটেশন গুলোকে নিয়ে আসা হয়েছে, অনেক সাইটেশন এখানে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে প্রুভ করার চেষ্টা করা হয়েছে যে এই ফ্যাক্টরটি একটি গুরুত্বপূর্ণ মডারেটিং ফ্যাক্টর হিসেবে রিসার্চের জন্য কাজ করতে পারে, যেটা আগে হয়নি বলে স্টুডেন্ট দাবি করেছে। এবং কান্ট্রি অফ অরিজিন এর ক্ষেত্রেও দেখেন, এখানেও স্টুডেন্টটি খুবই ইনোভেটিভ একটা স্লাইড তৈরি করেছে। এখানে প্রচুর সাইটেশন দেওয়া হয়েছে, সাইটেশন গুলো দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করেছে যে এখানে একটা ইস্যু, একটা গ্যাপ আছে, রিসার্চ গ্যাপ আছে, যেটি একটা প্রবলেম, এবং এই প্রবলেম একটা সলিউশনের প্রয়োজন আছে, এবং সেই সলিউশনটা কান্ট্রি অফ অরিজিন এটাকে মডারেটিং ইফেক্ট হিসাবে সেখানে সে দাঁড়া করানোর চেষ্টা করেছে। থিওরিটিক্যাল একটা গ্রাফ সেখানে বের করেছে, সেটি হলো ইনস্টিটিউশনাল থিওরি, যেটি সিএসইআর এর ক্ষেত্রে সেভাবে করা হয়নি বলে সে দাবি করেছে, এবং বিভিন্ন ধরনের সাইটেশন নিয়ে এসে সে এই একটা স্লাইডে পুরো লিটারেচারকে সে দেওয়ার প্রয়োজন করেছে। এবং এই জন্যই কিন্তু এই পার্টিকুলার স্টুডেন্ট লিটারেচার রিভিউ নামে আলাদা কোনো সেকশনই তার প্রেজেন্টেশন স্লাইডে রাখেনি, যেহেতু লিটারেচার রিসার্চ প্রবলেমের ক্ষেত্রে সে সবগুলো লিটারেচারকে খুব সুন্দর করে খুব সুন্দর সিকোয়েন্স দিয়ে, খুব গুড ফ্লো দিয়ে সে সাজিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। ম্যাথোলজিক্যাল ইস্যু যেগুলো আছে সিএসইআর এর ক্ষেত্রে, সেখানেও সে দাবি করেছে যে স্টাডি গুলো খুব একটা কমপ্লিট না, ম্যাথোলজি গুলোর ক্ষেত্রে পেপার গুলো খুব বেশি কোয়ালিটেটিভ উপরে ডিপেন্ড করেছে বা ইন্টারভিউর উপর ডিপেন্ড করেছে। এই ধরনের বিভিন্ন আর্গুমেন্ট দিয়ে সে তার স্টাডিকে দাঁড় করানোর চেষ্টা করেছে এবং দেখানোর চেষ্টা করেছে যে ম্যাথোলজিক্যাল ইস্যুতে এখানে কিছু গ্যাপ আছে, যে ক্ষেত্রে একটা নতুন স্টাডির প্রয়োজন আছে। রিজিওনালি যে স্টাডি গুলো হয়েছে এবং গ্লোবালি যে স্টাডি গুলো হয়েছে, সেগুলোকেও সে খুব সুন্দর করে একটা ফ্লোতে সাজিয়ে নিয়ে এসছে, এবং তারপরে কিন্তু সে তার স্টাডি ডেভেলপিং কান্ট্রি সেটাকে সে এখানে একত্রিত করে ফেলেছে এবং গ্যাপটাকে আইডেন্টিফাই করে প্যানেলকে প্রমাণ করার চেষ্টা করেছে যে এই ধরনের একটা স্টাডির অবশ্যই প্রয়োজন আছে। এরপরে স্টুডেন্ট রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন ডেফিনিশনের পরে কিন্তু সরাসরি ফ্রেমওয়ার্কে চলে আসছে, এবং এই স্টুডেন্ট কিন্তু পার্টিকুলার স্টুডেন্ট কিন্তু কোনো হাইপোথিসিস এখানে শো করেনি, কারণ এটা তো ড্রাফটে আছে, এটা না দেখালেও চলে। এই জন্য স্টুডেন্ট সেই সময়টা নষ্ট করতে চায়নি, যেহেতু সময়টা খুবই কম। স্কোপ অফ দ্য স্টাডি কিন্তু চ্যাপ্টার 1 এ থাকে, আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক চ্যাপ্টার 3 তে থাকে। কিন্তু দেখবেন যে এই স্টুডেন্ট পার্টিকুলার স্টুডেন্ট স্কোপটা দিয়েছে কিন্তু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের পরে। এখানে সে থিওরিটিক্যাল স্কোপ, ম্যাথোলজিক্যাল স্কোপ এবং কন্টেক্সচুয়াল স্কোপ খুব সুন্দরভাবে 3টি প্যারাগ্রাফের মাধ্যমে সে এখানে প্রেজেন্ট করেছে। রিসার্চ মেথোডলজি সংক্ষিপ্ত বর্ণনা সে দিয়েছে, ডিডাকটিভ অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ মেথড, কন্টেন্ট অ্যানালাইসিস এবং সেকেন্ডারি ডেটা কোত্থেকে আসবে সেই সেগুলো সে এখানে খুব সহজে বর্ণনা করেছে। আপনাকে মনে রাখতে হবে যে প্যানেল মেম্বারের কাছে আপনার ড্রাফটটি আছে, তারা পড়েছে এবং তারা ড্রাফটটি সঙ্গে নিয়ে এসছে, কাজে আপনাকে সবকিছু বলার কোনো প্রয়োজন নাই। কন্ট্রিবিউশনটি যেটি খুবই গুরুত্বপূর্ণ, এই স্টুডেন্ট দেখেন রিজিওনালি
সে কি কন্ট্রিবিউট করবে, এম্পিরিক্যালি কি কন্ট্রিবিউট করবে, থিওরিটিক্যালি কি কন্ট্রিবিউট করবে, মেথোডোলজিক্যালি সে কি কন্ট্রিবিউট করবে, খুব সুন্দর করে একটি স্লাইডে সে তুলে ধরেছে। তো এটি মূলত একটা সুন্দর স্লাইড আমি আপনাদেরকে দেখালাম, খুবই অ্যাট্রাকটিভ, খুব ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ। আমি আরো একটা স্লাইড খুব সহজে অল্প সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই স্টুডেন্ট একজন নাইজেরিয়ান স্টুডেন্ট যে ফাইন্যান্সিয়াল রিস্ক এবং বিজনেস রিস্ক নিয়ে কাজ করেছে, ফার্ম ভ্যালুতে ইফেক্ট করে কিনা, এবং তার এখানেও কন্ট্রিবিউশন মডারেটিং রোল অফ ফাইন্যান্সিয়াল ইনোভেশন সেটি সেখানে হাইলাইট করার চেষ্টা করেছে। এই পার্টিকুলার স্টুডেন্ট কিন্তু প্রেজেন্টেশন তো আগের স্টুডেন্ট একটু ভিন্ন, সে সিগনিফিকেন্সটাকে আগে দেখিয়েছে, লিটারেসি রিভিউ নামে একটা সেকশনও রেখেছে, আর সব শেষে তার মডেলকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, যেহেতু সে প্যানেল ডাটা অ্যাপ্রোচে কাজ করেছে। তো শুরু থেকে সে তার একটা ইন্ট্রোডাক্টরি স্টোরি লাইন এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছে, গ্লোবাল এবং লোকাল পার্সপেক্টিভে বিভিন্ন সাইটেশন নিয়ে এসে সে কাজগুলোকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, এবং নাইজেরিয়ান পার্সপেক্টিভে তার স্টাডিটা কেন প্রয়োজন সেটি হাইলাইট করার এখানে চেষ্টা করেছে। এরপরে আপনারা যেটা দেখছেন যে সে বিভিন্ন ধরনের সাইটেশন নিয়ে আসার চেষ্টা করেছে, এবং চেষ্টা করেছে যে এখান থেকে তার স্টোরি লাইন যেটি সেটিকে আরো এস্টাবলিশ করার জন্য। প্রবলেম স্টেটমেন্টে সে কিছু ডাটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, যেটি খুবই ভালো, যে আপনার কন্টেক্সচুয়াল যে ডাটাগুলো আছে সেগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন যে সেখানে কিছু গ্যাপ আছে, সেখানে কিছু প্রবলেম আছে, যেটার জন্য রিসার্চ প্রয়োজন আছে, এবং আপনার রিসার্চের মাধ্যমে কন্ট্রিবিউশন হয়ে সেই প্রবলেম সলভ হতে পারে, সেই ধরনের ডাটা অবশ্যই দিয়ে আপনার কেসকে আপনি স্ট্রং করতে পারেন। সেটি স্টুডেন্ট চেষ্টা করেছে। প্রবলেম স্টেটমেন্টে এসেছে এই ছাত্রটি যেটা চেষ্টা করেছে যে প্র্যাকটিক্যাল ইস্যুগুলোকে হাইলাইট করেছে, এবং লিটারেচার ইস্যু যেটা থিওরিটিক্যাল ইস্যু সেগুলো সেখানে হাইলাইট করার চেষ্টা করেছে। রিসার্চ কোয়েশ্চেন, স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে, এবং রিসার্চ অবজেক্টিভ গুলো দেওয়া হয়েছে, এবং আমি আগে কিন্তু বলেছি যে দুটি ভিতর সমন্বয় থাকতে হবে, সেটা সমন্বয় কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। এরপরে স্টুডেন্টের সিগনিফিকেন্স অফ দি স্টাডি ব্যাখ্যা করেছে, এবং লিটারেচার রিভিউটাকে সে একটি পেজে একটি ছোট্ট টেবিলে সে সামারাইজ করে ফেলেছে, যে ফ্যাক্টরগুলোকে সে আইডেন্টিফাই করেছে, এই ফ্যাক্টরগুলো সাপোর্ট এবং ফাইন্ডিংস গুলো নেগেটিভ কি পজিটিভ সেগুলোকে সামারাইজ করে নিয়ে এসে তারপরে সে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটি প্রস্তাব করেছে। পার্টিকুলার স্টুডেন্ট আবার হাইপোথিসিস গুলোকে দেখিয়ে দিয়েছে, যেটা আপনি দেখাতে পারেন, আর না দেখালে কোনো সমস্যা নাই, যেহেতু আপনার ড্রাফট আপনি যেটা জমা দিয়েছেন সেখানে কিন্তু এগুলো সব আছেই। এই পার্টিকুলার স্টুডেন্ট আবার তার মেজারমেন্ট অফ ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মেজারমেন্ট এগুলোকে সে এক্সপ্লেন করেছে, এবং ডাটা সোর্স এবং কালেকশন মেথড এক্সপ্লেন করেছে, সেই ডাটা কিভাবে অ্যানালাইজ করেছে, কেন প্যানেল ডাটা অ্যানালাইজ অ্যাপ্রোচ ইউজ করা হচ্ছে সেটা ব্যাখ্যা করেছে, এরপরে তার মডেলগুলোকে এক্সপ্লেন করেছে। এগুলো তার নিজস্ব মডেল, তার আইডেন্টিফাইড ভেরিয়েবল গুলোকে দিয়ে প্রথমে সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মডেলিং, এবং তারপর সে মডারেটিং ভেরিয়েবল গুলো যে তার মডেল, সে মডেলকে স্পেসিফাই করেছে। তো আমি আপনাদেরকে দুইটি স্যাম্পল দেখালাম। এই দুইটি স্যাম্পল আমার কাছে মনে হয়েছে যেসব পিএইচডি স্টুডেন্ট আমি সুপারভাইজ করেছি, এবং যেসব পিএইচডি স্টুডেন্টের ফাইনাল ভাইভা সেশন বা প্রপোজাল ডিফেন্স সেশন আমি চেয়ার করেছি, অথবা ইন্টারনাল বা এক্সটার্নাল এক্সামিন হিসেবে গিয়েছি, এই দুইটি স্লাইডকে আমার কাছে খুব ভালো মনে হয়েছে, জন্য আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি আশা করি যে এই দুটি স্লাইড থেকে আপনাদের যথেষ্ট শিক্ষণীয় জিনিস আছে, আপনারা কিভাবে অ্যাট্রাকটিভ, ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ স্লাইড তৈরি করে প্রপোজাল ডিফেন্সে প্রেজেন্ট করতে পারবেন, আর সেটি আশা করি এখান থেকে যথেষ্ট ক্লু পাবেন। মনে রাখবেন যে এই দুইটি যে স্যাম্পল স্লাইড, দুইজন স্টুডেন্ট স্লাইডগুলো আমরা দেখিয়েছি, দুইজনের স্লাইডই কিন্তু 19টা করে স্লাইড ছিল, 20টার কম স্লাইড, 30 মিনিটে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে। আপনারা ভালো থাকবেন, এবং আশা করি যে আমার পরের যে ভিডিওতে আমি দেবো সেটা হলো ফাইনাল ভাইভা বুসের প্রেজেন্টেশন স্লাইড, সেটা দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।